তোমাদের ফ্যাটের মধ্যে কি কি পড়ছে মেইনলি? আশেপাশে কি দেখছি সব থেকে পাশাপাশি? চর্বি, মাছের চর্বি, মাছের ছাল, মাছের ঘিলু, মাংসের তাই, হিসাব কর। আর কি রয়েছে উদ্ভিদের মধ্যে? কি রয়েছে? মাখন, ঘি, আর আর কি আছে? দুধ তো মাখন, মানে মাখন তো দুধের থেকেই পাচ্ছি। আর উদ্ভিজ্জ তেল, ওই যে সর্ষের তেল, রিফাইন তেল, সব তেলগুলো। তেলের মধ্যে কি কি আমাদের পড়ছি দেখিনি একবার করে। ফ্যাটের সংজ্ঞা পড়তে হবে, স্নেহ পদার্থের বিভিন্ন খাদ্য উৎস কোথা থেকে পাবো, ফ্যাটের দৈনিক কতটা পরিমাণ চাহিদা, ফ্যাটের রাসায়নিক গঠন কি কি দিয়ে তৈরি, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দিয়ে তৈরি। আর ফ্যাটের অনুগঠন হয়ে গেল। ফ্যাটের রাসায়নিক ধর্ম কি কি রয়েছে, যেমন হচ্ছে স্যাপনিফিকেশন, হাইড্রোলাইসিস, হাইড্রোজেনেশন, আর র্যান্সিডিটি। স্নেহ পদার্থের শারীরবৃত্তীয় কাজসমূহ। আর কাজের পরে ঠিক পাবো হচ্ছে গিয়ে আহ হ্রাস পেলে কি কি কাজ হবে, হ্রাস পেলে কি হবে। ফ্যাটের শ্রেণীবিভাগ রয়েছে, কি কি রয়েছে? উৎস অনুযায়ী শ্রেণীবিভাগ, দৃশ্যমানতা অনুযায়ী শ্রেণীবিভাগ, কক্ষতাপে অবস্থা অনুযায়ী। কক্ষতাপে অবস্থা মানে হচ্ছে গিয়ে কোনটা তরল কোনটা অবস্থা, মানে কি তরল, কঠিন, আর এই হবে, তাই তো? যেমন আমরা রান্নার তেলগুলো কি হচ্ছে, সব তরল রয়েছে। আবার মাখন কি রয়েছে, রুম টেম্পারেচারে সলিড। চর্বি সলিড রয়েছে। অবস্থা হয়ে গেল রাসায়নিক গঠন অনুযায়ী। আর হচ্ছে উদ্ভিজ্জ তেল বনাম প্রাণীজ ফ্যাট। উদ্ভিজ্জ তেল আর প্রাণীজ ফ্যাটের সব থেকে মেইন জিনিস কি? প্রোটিনের কথা মনে আছে? উদ্ভিজ্জ আর প্রাণীজ প্রোটিনের মধ্যে মেইন পার্থক্য কি ছিল? উদ্ভিজ্জ প্রোটিন হচ্ছে গিয়ে ক্লাস 2, আর হচ্ছে গিয়ে ইনকমপ্লিট ছিল। আর প্রাণীজ ফ্যাট কি, প্রাণীজ প্রোটিন কি ছিল? কমপ্লিট ছিল, টাইপ 1। ফ্যাটের অণুর উপাদান হিসাবে ফ্যাটি অ্যাসিড অণু, পুষ্টিগত শ্রেণীভাগ, এই যাওয়া আসছে এখানে অ্যামাইনো অ্যাসিডের মতো। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, পরিহার্য এটা হয়ে গেল অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর বহু অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কুফা পেয়ে যাবি তখন যখন বলবো। ওমেগা 3 রয়েছে, ওমেগা 6, এক সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড রয়েছে, ট্রান্স ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল রক্তে, এবং আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কোলেস্টেরল ফ্যাটের মধ্যে পড়ছে। রক্তে তার বিভিন্ন ধরনের অর্থাৎ স্বাভাবিক মাত্রা, আর বেশি হলে কম হলে কি হবে, স্নেহ পদার্থের কোলেস্টেরল আধিক্যজনিত ফল। এবার মেইন এর মধ্যে আসে, টপিকের মধ্যে। ফ্যাট কি জিনিস? এস্টার জাতীয় পদার্থ। এস্টার বন্ড কাকে বলে বলেছিলাম আমরা? এস্টার জাতীয় বন্ড, এস্টার, এস্টার বন্ড দ্বারা যুক্ত থাকবে। আর কি কি আছে এগুলো? জৈব দ্রাবকে দ্রবণীয়, কিন্তু অজৈব দ্রাবক যেমন হচ্ছে জল, জলের মধ্যে ফ্যাট ডোবে? ডোবে না। ফ্যাটের অণুতে কি কি থাকে? কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, এবং বহু শ্রেণীর পদার্থে ছাড়া এক্সট্রা কি কি থাকে? সালফার থাকে, ফসফরাস থাকে। যেমন নাম শুনেছিস ফসফোলিপিড? হ্যাঁ। তাহলে ফসফরাস আছে আর লিপিড আছে। আচ্ছা কি বলে, ফ্যাটের আরেকটা ওয়ার্ড কি পেলি? লিপিড, তাই তো? তাতে নাইট্রোজেনও থাকতে পারে। ফ্যাট বা স্নেহ পদার্থে লিপিড, এই যে নামটা পাওয়া গেল, এই যে আরেকটা নাম। ফ্যাট বা স্নেহ পদার্থ বা লিপিড অণুর পুষ্টিগত ভূমিকা যথেষ্ট রয়েছে। এরা কি মেইন আমাদের যে সব থেকে বেশি যে তাপ দেওয়ার ক্ষমতা, সেটা হলো এই ফ্যাটের। এটা কত মনে আছে? কত? 9.9 মনে আছে এটা? আর ফ্যাটের হয়ে হচ্ছে 9.3। তাহলে গ্লুকোজের কত? 4.1, প্রোটিনের 4, আর ফ্যাটের হচ্ছে গিয়ে 9. গ্লুকোজেরও 4.1, গ্লুকোজেরই 4.1, প্রোটিনের 4, আর এদিকে ফ্যাটের সর্বাধিক, সেটা হচ্ছে 9.3 কিলো ক্যালোরি, নট ক্যালোরি, কিলো ক্যালোরি। এরপরে কি আছে? তাপন মূল্য সবচেয়ে বেশি, সেটা হয়ে গেছে, এটা হয়ে গেল। আর খাদ্যে ফ্যাটের উপস্থিতি খাদ্যের স্বাদ ও তৃপ্তিদান বর্ধিত করে। তেল দিলে দেখি রান্না বান্না ভালো হয়, তেলে রান্না করলে বলে ভালো টেস্টি লাগে।
হয়ে গেল সংখ্যা। কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে। এই দ্বারা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের সমন্বয়ে উৎপাদিত এস্টার জাতীয় যৌগকে বলবো, এবং যা জলে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে যেমন ইথার, বেনজিন, অ্যালকোহল এগুলোতে দ্রবীভূত হবে, তাদেরকে ফ্যাট বা লিপিড বা স্নেহ পদার্থ। তিনটের আমি পেলাম। এবার কথা হচ্ছে এখানে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, তাহলে এই যে আমরা কি পেলাম, ফ্যাট কি কি দিয়ে তৈরি হয়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল কীভাবে তৈরি হয়? গ্লিসারল হচ্ছে মেইন সেন্টারে থাকবে, তার সাথে ফ্যাটি অ্যাসিডগুলো যুক্ত থাকে এস্টার বন্ধনের দ্বারা। ম্যাক্সিমাম তিনটে থাকে, তাহলে একটা থাকলে কি বলবো? কোনটা? 4.1। ফ্যাট তাহলে কি বলে, গ্লিসারল তো হয়ে গেল মিডিলে। গ্লিসারল যদি একটা ফ্যাটি অ্যাসিড থাকে তাকে কি বলবো? মনো গ্লিসারাইড। দুটো ফ্যাটি অ্যাসিড থাকলে কি বলবো? ডাইগ্লিসারাইড। তিনটে থাকলে বলবো ট্রাইগ্লিসারাইড। এটাকে নিয়ে বলবো একবারে ফ্যাট। হয়ে গেছে। হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে এস্টার, আচ্ছা লেখাই রয়েছে ট্রাইগ্লিসারাইড সরল ফ্যাট বা নিউট্রাল ফ্যাট বলে। তাহলে কটা থাকে এখানে ফ্যাটি অ্যাসিড? কটা থাকে ফ্যাটি অ্যাসিড? আচ্ছা লিখে দিয়েছি আমি অলরেডি, সব লেখা রয়েছে খালি খালি। তিনটে থাকবে, তাকে বলছি সরল ফ্যাট বা নিউট্রাল ফ্যাট। এবং তার থেকে আমরা ভেঙে ভেঙে কি কি বানাবো? ফ্যাটি অ্যাসিড। তিনটে ফ্যাটি অ্যাসিড বেরিয়ে যাবে আর একটা গ্লিসারল বেরোবে ধাপে ধাপে। গ্লিসারল ছাড়া অন্য কোনো অ্যালকোহলের সহযোগে যদি এস্টার তৈরি হয়, সেই এস্টারকে মোম জাতীয় স্নেহ পদার্থ বলা হচ্ছে। যদি গ্লিসারল ছাড়া ওখানে অন্য কেউ থাকে সেন্ট্রাল অ্যাটমে, তার সাথে যদি ফ্যাটি অ্যাসিডগুলো যুক্ত হয়, এটা কি তৈরি করবে? মোম তৈরি করবে। স্নেহ পদার্থের বিভিন্ন খাদ্যজাত উৎস কি কি আছে? দু ধরনের উৎস, এক উদ্ভিজ্জ উৎস আর একটা প্রাণীজ উৎস। গেল উদ্ভিজ্জ উৎস থেকে প্রাপ্ত ফ্যাট বা ট্রাইগ্লিসারাইড সাধারণত উদ্ভিজ্জ তেল নামে, যে ওয়ার্ডটা তুই বলেছিলি। এখানে প্রতি 100 গ্রামে কি কি থাকে? যে কোনো উদ্ভিজ্জ ভোজ্য তেলে 100 গ্রামের ফ্যাটের পরিমাণ যদি টাকা একবার টাকা, তেলের মধ্যে 100 গ্রামের মধ্যে ফ্যাটের পরিমাণ 100ই। 100 গ্রাম যদি তেল নিই তার মধ্যে 100 গ্রাম ফ্যাট পুরোপুরি 100%। বনস্পতি মানে কি? ডালডা। ডালটার মধ্যেও কি? ডালটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, শুনেছিলি? কিন্তু টেস্টি খুব ভালো। আর জান্তব চর্বি মানে কি? জন্তু থেকে যেসব চর্বি। জান্তব চর্বি বলতে কি বলছো? জন্তুর চর্বি, সেটা তো 100%। ঘিতেও 100%, শুধু মাখনে কি 81%। তাহলে একটা এমসিকিউ জায়গা হয়ে গেল তো। কোনটায় কম অপশন? এগোই। আর কি কি রয়েছে এছাড়া? আর কি কি রয়েছে? শুকনো নারকেলের কি রয়েছে? 62%। তৈলবীজ বা কাজু বাদামে ফ্যাট কমে যাচ্ছে আরো 37 থেকে 64%। বাদামে 59, সূর্যমুখী বীজ 52। আর কাজের জিনিসগুলোতে আমরা আসি। মাখন সমেত গুঁড়ো দুধ, তাতে কত রয়েছে ফ্যাট? গুঁড়ো দুধ বলেছে কিন্তু, গুঁড়ো, ঠিক আছে। এটা 26। একক কি হবে? গ্রাম আছে তাই তো? হ্যাঁ ঠিকই আছে। পার্সেন্ট, হ্যাঁ গ্রাম পার্সেন্টই আছে। পনিরে হয়ে গেছে 23%, মানে বাট 100 গ্রামের মধ্যে 23 গ্রাম। হাঁসের ডিমে রয়েছে 14, মুরগির ডিমে 10। আর এই দুটোর গড় কত হচ্ছে তাহলে? গড়ে ডিমের মধ্যে কত বলবো? হাঁসের 14, মুরগির 10, গড়ে কত হচ্ছে? 24/2, তাহলে 12। তাহলে মুরগির ডিমের মানে সরি ডিমের ক্ষেত্রে যখন বলবো তখন ওরা বলবো গড়ে তাদের ফ্যাটের পরিমাণ 12। তৈলাক্ত মাছের মধ্যে কি রয়েছে? যেমন একটা তৈলাক্ত মাছ সব থেকে নাম বলতো। দাঁড়াও বলছি। ইলিশ না, আরে বল না। লাইলেন্টিকার, মানে লাইলেন্টিকা ব্যাচটার বদলে সিলভার কাপ না, পাঙাশ মাছ। শুনেছিস, দেখেছিস? পাঙাশ মাছটার মধ্যে তো চর্বি অনেক থাকে। কোন মাছটা? তেলাপিয়া। তেলাপিয়া না, অনেকটা চর্বি থাকে, আমি তাই দেখেছি। না। পাঙাশ মাছে প্রচুর তেল থাকে, তো
ও মানে তেল কাটলে যে তেল হ্যাঁ এমনি পাঙাশ মাছ তো পুরোটাই তেল তেল পুরো ভরা, যদি খেয়ে থাকিস। খাসনি? এদের বাড়ি গিয়ে খাবে একদিন। মাংসে 13.3%, গরুর দুধে আবার, গরুর দুধে মাখনে, গরুর দুধে মাখন সমেত গরুর দুধে দেখ অনেক কম, তাই না? তাহলে গরুর দুধ বেটার তো, ফ্যাটের দিক থেকে, ফ্যাট এড়াতে চাই। এদিকে প্রোটিন বেশি আর শুধু কি বলে, আর সিঙ্গেল টোন দুধের মধ্যে কি রয়েছে? ফ্রি দেখ তাহলে টোনিং পদ্ধতি কাকে বলবো তাহলে আমরা? ফ্যাটের পরিমাণ কমানোকে বলবো টোনিং। এই যে টোন, টোন করা মানে কি? ডিক্রিজ ফ্যাট কন্টেন্ট। ডাবল টোন মানে দুবার বাদ দিলাম তখন পড়ে থাকবে কত? তারও অর্ধেক, 1.5 গ্রাম। ডালে আরো কম, 0.5 থেকে 6। সবজিতে আরো কম, 0. উদ্ভিজ্জ আর কম, 0.1 থেকে 1। ভুলভাল দিন এই নিয়ে তর্ক হয়েছে Fat। এর সাথে। কার সাথে? আমাকে বলছে প্রোটিন বেশি মাছ মাংস থেকে। আমি কে বলেছে? কে বলেছে? দিদা বলছি ইগনোর, ইগনোর। নেক্সট, বলছি না না মাছ মাংস কম। ফ্যাটের দৈনিক চাহিদা, দিনে আমাদের ফ্যাটের পরিমাণ কত? আবার সেম, ফ্যাটের সব থেকে কাদের বেশি প্রয়োজন হবে? ফ্যাটের প্রয়োজন সব থেকে বেশি কাদের হবে নর্মাল নিয়ম অনুযায়ী? রোগা যারা তাদের, তা- গরিব মানুষ। আরে জীবন দশার কোন সময়ে ফ্যাটের পরিমাণ সব থেকে বেশি হবে? ও এই তো না না এইটাই না আমাদের এইটাই মেইনলি হতে পারে, টিনেজার। না মেইনলি হতে পারে সবকিছু ওদের কমন কি, গর্ভাবস্থা বা প্রসূতি মহিলা, সবার ফার্স্টে এটা চলে যায়। কেন? দুজনেরটা রয়েছে, দুজনেরটা রয়েছে। আর তারপরে কি এই 18 বছর বয়স্কদের এবং পুরুষদের একটু বেশি, আর পুরুষ ইসে কি বলে, স্ত্রীদের কম। মানে সেই তুলনায় একদম হ্যাঁ, পরিমাণ প্রাপ্তবয়স্ক পুরুষদের যারা 18 বছরের বেশি তাদের কত পার্সেন্ট ফ্যাটের মোট চাহিদার? 20%। যদি আমরা 100 ভাগ খাই, 100 ভাগ যে খাই তার মধ্যে মোট শক্তির চাহিদার শতাংশ হচ্ছে 20% ফ্যাট থেকে যাচ্ছে। আর ন্যূনতম ফ্যাটের মাত্রা কতটা থাকতেই হবে খাবারের মধ্যে? 15%, মিনিমাম থাকতেই হবে। আর মোট শক্তির পরিমাণের সাপেক্ষে কত? 15%। আর দৃশ্যমান ফ্যাট যেটা আমরা কি বলে পার ডে হিসাবে দেখছি সেটা হচ্ছে 25 চাই। মহিলাদের সেম অলমোস্ট, প্রাপ্তবয়স্ক মহিলাদেরও দেখ আমাদের কত ছিল ওটা? 20 15 15, তাই তো? 20 15 15, এখানে দেখ সেগুলো কোথায় কত এসে দাঁড়িয়েছে? 20 15 কিন্তু ওটা 30। এখানে নর্মালি 30, তাই তো? আর এখানে সব থেকে দেখ বেশি খাটাখাটি করা মানুষগুলো তাদের তো 40 লাগবে, কিছু করার নেই। এরপরে কোথায় আছে ইনফ্যান্ট, বাচ্চাদের দেখ কত চাই? 40 থেকে 60। 40 থেকে 60। মায়ের দুধ খাচ্ছে, মায়ের দুধের মধ্যে অনেকটা পরিমাণ ফ্যাট রয়েছে এবং ওটাই তার অনেকটা শক্তি যোগান দিচ্ছে। 40 to 60% শক্তির চাহিদা মেটাচ্ছে ফ্যাট থেকেই বাচ্চাদের। আর 6 মাস থেকে 12 মাসের মধ্যে 35%। তারপরে 15 20 25 চলো, শিশুদের ক্ষেত্রে 25। এখানে নর্মাল কত ছিল? 20 ছিল না? 20% চাহিদা। এখন আস্তে আস্তে দেখ একদম ছোট থেকে যত যত বড় হচ্ছে তত দৈনিক ফ্যাটের উপর ডিপেন্ডেন্স আস্তে আস্তে কমছে। প্রথমে ফ্যাটের উপর মেইন ডিপেন্ডেন্স ছিল 40 থেকে 60%, 6 মাস থেকে 2 বছরের বাচ্চার 35%, 3 থেকে 6 বছরের বাচ্চার 25% ফ্যাটের উপর ডিপেন্ডেন্স, আর 18 বছর পর্যন্ত 25% ডিপেন্ডেন্স। কিন্তু একদম সব থেকে বেশি কাদের প্রয়োজন হবে দেখ তো? 16 থেকে 18 বছর এই বয়সে, যেটা তুই বলছিলি সব থেকে ফ্যাটের প্রয়োজন বেশি হবে। বালিকাদের 40%, আর হচ্ছে গিয়ে আর ফ্যাট বালকের ছেলেদের হচ্ছে গিয়ে বালকদের হচ্ছে 50%, এটা হাইয়েস্ট। যদি খাদ্য থেকে ফ্যাটের পরিমাণ 10% বেশি হয়, যদি খাদ্য থেকে প্রাপ্ত ফ্যাটের পরিমাণ 10% বেশি হয় তাহলে দৃশ্য ফ্যাটের চাহিদা আনুপাতিক কমে যাবে। কি বলেছে বুঝেছি এটা? তাহলে এমনি যে নর্মাল আমরা রেগুলার যে খাবারগুলো খাচ্ছি তাদের মধ্যে তো ফ্যাট রয়েছে কিছু না কিছু পরিমাণ, তাহলে সেগুলো হচ্ছে খাদ্যের মাধ্যমে যে ফ্যাট পাচ্ছি। এবার তার পরিমাণ যদি, আর আগে বলে নি দৃশ্যমান ফ্যাট কি জিনিস। দৃশ্যমান ফ্যাট হচ্ছে আমরা নর্মালি খাবার দেখে বুঝতে পারছি এটা এর মধ্যে ফ্যাট রয়েছে, যেমন
তেল দিয়ে রান্না করছি, এদিকে বলতে পারবো যে এটার মধ্যে ফ্যাট রয়েছে, তাই তো? চর্বি খাচ্ছি, মাংসের চর্বি খাচ্ছি, তারপর মাখন খাচ্ছি, ঘি খাচ্ছি, আমরা বলবো যে অ্যাকচুয়াল পুরো পিওর ওই যে পড়েছিল না প্রায় 100%, পুরো আমরা চর্বিটাই খাচ্ছি বা ফ্যাটটাই খাচ্ছি, ওগুলোকে বলছি দৃশ্যমান ফ্যাট। এবার নর্মাল সাধারণ খাবারের মধ্যে যদি আমাদের ফ্যাটের পরিমাণ 10%-এর বেশি হয়ে যায়, তাহলে আমরা নিজে থেকে যে দেখতে দেখতে যে ফ্যাটগুলো খাচ্ছি সেগুলোর প্রয়োজন হবে কি বেশি, কমে যাবে চাহিদা, কমে যাবে, সেটাই বলে। অন্যান্য খাবারের মাধ্যমে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না সেগুলো যদি 10% বেড়ে যায়, তাহলে আমরা দেখে শুনে যে ফ্যাটগুলো খাচ্ছি ওগুলোর চাহিদা কমে যাবে। যেমন ডিমে তো ফ্যাট দেখতে পাচ্ছি না, কিন্তু ডিমে যদি বেশি খাই তাহলে ফ্যাটের একটা লিমিট ক্রস করে যাচ্ছে, যখন আমরা ফ্যাট পূরণ হয়ে যাচ্ছে, তারপরে আলাদা করে কি আমাদের ঘি খাওয়ার দরকার আছে? নেই, এটাই বলছে। তো গেল আইসিএমআর অনুযায়ী কতটা প্রয়োজন হবে দিনে পার ডে? হ্যাঁ, আইসিএমআর অনুযায়ী পার ডে কতটা পরিমাণ আমাদের প্রোটিন খেতেই হবে? প্রাপ্তবয়স্ক পুরুষদের যারা অল্প কাজ করে বা মোটামুটি কাজ করে তাই 25 থেকে 30, তো আমরা রাউন্ড ফিগারে আমরা বলবো যে 30 বলে দেবো, 25 থেকে 35 বলে দেবো, সব কমপ্লিট হয়ে যাবে। 25 থেকে 35 রাউন্ড ফিগারে সব কমপ্লিট হয়ে যাবে। প্রাপ্তবয়স্ক মহিলাদের কি হবে? 20 আছে, 25 আছে আর 30 আছে, রাউন্ড ফিগারে 20 থেকে 30, ঝামেলা মিটে গেল। কুড়ি থেকে 30। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে 30ই মাস্ট। আর যেসব মায়েরা হচ্ছে বাচ্চাদের দুধ খাওয়াবে তাদের মধ্যে তো ফ্যাটের পরিমাণ চাহিদা বেশি, কারণ বাচ্চারাও ওনার উপর ডিপেন্ডেন্ট, তাহলে এখানেও 30-30, কোনো কমার চান্স নেই, মেনটেন রাখতে হবে। আর বালকদের কি হবে? প্রথম দিকে বেশি প্রয়োজন হয়, তাই তো ফ্যাটের উপর ডিপেন্ডেন্স প্রথমে কত ছিল? 6 মাস পর্যন্ত কত ছিল? 40 to 60% ডিপেন্ডেন্স ছিল ফ্যাটের উপর। দেখ এই যে, তাই তো 6 মাসের পর 35% ডিপেন্ডেন্স হয়ে গেল, তবে আস্তে আস্তে কমতে থাকবে। 10 থেকে 12 বছরের কত ছিল? 35% ছিল, তারপর কই গেল আস্তে আস্তে, যখন 16-17 বছর যাচ্ছে যে 50% প্রয়োজন ছিল না আমাদের, 50-এর দিকে দেখ, তারপরে আবার বাড়তে থাকে। প্রথমে ফ্যাটের চাহিদা একদম যখন জন্মালো বাচ্চাটা তখন আস্তে আস্তে অনেকটা বেশি ছিল, 40%, কমতে 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 35% দাঁড়ালো ওই 12-13 বছরে। তারপরে আবার প্রয়োজন আবার বাড়তে 50%-এ পড়ে গেল, তারপর ব্যালেন্স হয়ে যাবে 20%। তাহলে এটা 40 to 60%, এটা 50, এটা হয়ে যাবে 25-এ, ব্যালেন্স হয়ে যাচ্ছে 20 to 25-এ। বালিকাদের ক্ষেত্রে 35, এই যে 40, এটার কথাই বলছিলাম। এই যে হয়ে গেল। হ্যাঁ, বালিকাদের ক্ষেত্রে এটা 40 ম্যাক্সিমাম। শিশুদের মাতৃদুগ্ধের পর্যাপ্ত ফ্যাটের প্রয়োজন 25 গ্রাম, এই যে গ্রাম পার ডে। দেখ একটা জিনিস লক্ষ্য কর একটুখানি, আমরা এগুলো কি প্রাপ্তবয়স্কদের হিসাবে বলছি? তো প্রাপ্তবয়স্কদের সাইজটা দেখ আর বাচ্চাদের সাইজটা দেখ, সেই অনুযায়ী তাদের 25 গ্রাম ফ্যাট ডেইলি অনেকটা বেশি না? আর আমাদের সাইজ অনুযায়ী অনেকটা কম। তাহলে সেইখান থেকে বোঝা যাচ্ছে পার্সেন্টেজ সিস্টেমটা, যে যত ওদের পুরো ফ্যাটের উপর ডিপেন্ডেন্স বেশি, সেই জন্য ওদের সাইজ অনুযায়ী ফ্যাটের ইনটেক বেশি, আমাদের ফ্যাটের উপর ডিপেন্ডেন্স কম, তাই সাইজ অনুযায়ী ফ্যাটের ইনটেক কম হয়ে গেল। আইসিএমআর হয়ে গেল। হ্যাঁ, ন্যূনতম 20% দৈনিক, ওখানে পড়েছিলাম যে 20% শক্তি পাবো ওখান থেকে, দৈনিক শক্তি ফ্যাট থেকে প্রাপ্ত হওয়া উচিত, যাতে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের চাহিদা ও স্নেহ পদার্থে দ্রবণীয় বিভিন্ন ভিটামিনের পরিবহন যথাযথ। আমরা ভিটামিন তো কি টাইপের হয় জানিস? একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয়, একটা হচ্ছে জলে দ্রবণীয়। হ্যাঁ, জল, হ্যাঁ উল্টো হয়ে যাবে দুটো। তাহলে একটা ফ্যাটে দ্রবণীয় গুলো কি তো জলের মানে জলের দ্বারা কিছু আসবে না, সেটা আমাদের বডিতে ঢোকাতে গেলে কি চাই? ফ্যাটের মাধ্যমে যেতে হবে।
এবং এক কোষ থেকে আরেক কোষে ট্রান্সফার করতে গেলে সেটা করতে হবে, ফ্যাটের মাধ্যমে ট্রান্সফার করতে হবে। তাহলে যদি 20% না হয় তাহলে ওই ট্রান্সফারটা হবে না, ফলে চেন রিয়াকশনের মতো একটা ফ্যাটের কমার এই ফ্যাটের পরিমাণ কমার জন্য ভিটামিনের অভাব দেখা দেবে। সর্বোচ্চ 30 to 50% দৈনিক শক্তি ফ্যাট থেকে প্রাপ্ত করা যেতে পারে। ফ্যাটের রাসায়নিক গঠন দেখ, তো একটু আগে বলে দিয়েছি, একটা হচ্ছে গ্লিসারল থাকবে, এই যে এটা হচ্ছে গ্লিসারল C3H8O3, C3H8O3 এটা হচ্ছে গ্লিসারলের সংকেত হয়ে গেল, যেটার শর্টে কি দাঁড়াচ্ছে C3H5OH3। দেখ OH তিনটা আছে না, এটা OH হলথ্রি হয়ে গেল, আর C3H5O3 এটা তো একসাথে লিখলাম। গঠন অনুযায়ী কত গঠন সংকেত কি দাঁড়াচ্ছে, তিনখানা OH আছে, 3OH বা OH হলথ্রি, আর কার্বন তিনটে, হাইড্রোজেন পাঁচটা, তাহলে C3H5OH3 এটা হচ্ছে গঠন সংকেত। একবার বলবো C3H5OH3 এটা কি ওর গঠন সংকেত হয়ে গেল, OH OH OH। এবার কথা হচ্ছে এর সাথে কি জুড়বে বললাম, ফ্যাটি অ্যাসিড জুড়বে। কটা ফ্যাটি অ্যাসিড জুড়ে, প্রথমে একটা, তারপর দুটো, তারপর তিনটে। একটা হলে কি বলবো মনো গ্লিসারাইড, দুটো হলে ডাই গ্লিসারাইড, তিনটে হলে ট্রাই গ্লিসারাইড, যেটা হচ্ছে হাইয়েস্ট এবং সেটাকেই বলছি আমরা ন্যাচারাল ফ্যাট। তাহলে দেখ এখানে দেখ, এবার বল ফ্যাটি অ্যাসিড জিনিসটা কি। ফ্যাটি অ্যাসিড ফ্যাট থেকে তৈরি অ্যাসিড, তাই মনে হচ্ছে। দেখ অ্যাসিড মানে কোন গ্রুপ আছে আগে সেটা বল, ক্ষারকীয়। অ্যাসিড গ্রুপ কোনটা, জৈব যৌগের। অ্যামাইনো অ্যাসিডে কোন গ্রুপ ছিল, অ্যাসিড গ্রুপ, ওটা বন্ধ কর। অ্যাসিড গ্রুপ কি ছিল, কি ছিল অ্যামাইনো অ্যাসিডে কি অ্যাসিড কে, C+H, C+H টাই তো অ্যাসিড, অ্যাসিড। ও এ তো ক্লাস 10 এর ছিল, C+H টাই তো অ্যাসিড। আমি ভুল বলেছি হয়তো, তাহলে উচ্চারণ কথা বলতে গিয়ে সমস্যা, রাত জায়গা তো। তাহলে মাইনাস মানে বন্ড C+H টা হচ্ছে অ্যাসিড পার্ট। দেখ এদের মধ্যে সর্বদা দেখতে পাচ্ছিস অ্যাসিড পার্টটা, এই একটা অ্যাসিড পার্ট, এই একটা অ্যাসিড পার্ট, এই একটা অ্যাসিড পার্ট, হ্যাঁ, এর সাথে কি রয়েছে R1 R2 R3। আর জিনিসটা কি, ওই যে কিসের মান বসালে ওইটা আর জিনিসটা হচ্ছে গিয়ে নর্মাল কার্বন সিঙ্গল, সেই অ্যামাইনো অ্যাসিডে যেমন ছিল R1 R2 R3, এটা পরিবর্তিত। এইটা চেঞ্জ হয়ে গেলে ফ্যাট চেঞ্জ হয়ে যাবে, তাই তো। চলো দেখ কিছুটা মনে আছে। তাহলে এই তিনটেকে একসাথে কি বলবো, এই দেখ এখানে লক্ষ্য করতো, তাহলে এ স্টার বন্ডে পড়ে থাকছে কে কে, এইটা এইটা এইগুলো। কার্বন, এই অক্সিজেনটা, এই কার্বনটা, এই ওটা, হ্যাঁ, এই জিনিসটা তো। তাহলে লিখি একটু, আসো মনে হয় লেখা, এই তো করাই আছে দেখ, এই যে সি বন্ড C+O বন্ড, বন্ড C+O বন্ড, এটাকে নাম কি বলছি আমরা, এ স্টার বন্ড হয়ে গেল। তাহলে ট্রাইগ্লিসারাইড বা সরল ফ্যাট বা ন্যাচারাল ফ্যাট। তাতে কি হবে, তিনখানা জল বেরিয়ে যাবে এইখান থেকে, জল একটা দুটো তিনটে। লক্ষ্য করতো OH কে দিচ্ছে আর হাইড্রোজেন কে দিচ্ছে, জলের OH গুলো কে দিচ্ছে, গ্লিসারল। আর এই কি বলে ফ্যাটি অ্যাসিড থেকে পুরো OH কি যাচ্ছে না, ওখান থেকে। এমনও তো হতে হতো যে ফ্যাটি অ্যাসিড গুলো OH দিচ্ছে আর গ্লিসারল হাইড্রোজেন দিচ্ছে, তা কি হলো, হ্যাঁ, OH গুলো দিচ্ছে ফ্যাটি অ্যাসিড, আর হাইড্রোজেন গুলো দিচ্ছে, সরি OH গুলো দিচ্ছে হচ্ছে গিয়ে গ্লিসারল, আর ফ্যাটি অ্যাসিড গুলো দিচ্ছে হচ্ছে গিয়ে হাইড্রোজেন। তাই এইচ দিচ্ছে, হাইড্রোজেন দিচ্ছে ফ্যাটি অ্যাসিড, আমি উল্টো বলছি, সরি। গ্লিসারল দিচ্ছে OH আর হচ্ছে ফ্যাটি অ্যাসিড দিচ্ছে H। ক্লিয়ার না, আমার এতবার বলতে বলতে গুলিয়ে গেছে। ট্রাইগ্লিসারাইড দেখ উদাহরণ দেখ, 16 কার্বন, 6টা কার্বন। আরেকটা জিনিস, এইগুলোর কার্বন সংখ্যা অনেক হাই হয়, এই যে আর যে গ্রুপটা, এটা অনেক হাই কার্বন সংখ্যা হয়, 16টা 17টা 18টা করে কার্বন থাকে।
তাহলে পামিটিক কি কটা কার্বন আছে এর মধ্যে? ষোলোটা। পামিটিক অ্যাসিডের মধ্যে 16টা। এই 16টা খেয়াল থাকে, এটা কিন্তু এই COOH সি ধরে 16, এই COOH সি ধরে 16টা কার্বন। তাহলে 16টা বাদে কটা পড়ে থাকে? 15টা। হ্যাঁ মানে কোনোটা গঠনিক ভাবে আছে, সিটা 15টা আর এর মধ্যে রয়েছে, হ্যাঁ আর সিটা অ্যাসিড পার্টের মধ্যে রয়েছে, বন্ধন পার্টের মধ্যে রয়েছে। আর তাহলে হয়ে গেল, এটা কি হয়ে গেল? একটা গ্লিসারল আর 3খানা পামিটিক অ্যাসিড জুড়ে কি তৈরি হলো? পামিটিন। পামিটিক না? পামিটিন, এই যে পামিটিক অ্যাসিড জুড়ে পামিটিন তৈরি করেছে, হয়েছে। তাহলে 3টে পেয়েছিস, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। এখানে লিখেও রেখেছি আমি, একটা কার্বন কিন্তু COOH থেকে আসবে, আর বাকি 15টা কার্বন ওখানে আর এর মধ্যে কাউন্ট হবে। এবার বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য হয়? স্যাপনিফিকেশন আছে, হাইড্রোলাইসিস আছে, হাইড্রোজিনেশন আছে, আর র্যান্সিডিটি আছে। স্যাপনিফিকেশন শব্দটা আর কোথাও শুনেছিস? না। ভেবে দেখ, মনে করতো। So, তাহলে স্যাপনিফিকেশন রিলেটেড আর শব্দ কি আছে? তাকে এর মধ্যে কি আছে? স্যাপনিফিকেশন এর মধ্যে কি রয়েছে? সোপ, তাই তো, SOAP, এই ওয়ার্ডটা উজ্জ্বল রয়েছে এখানে। তাহলে কি বলছে দেখ, কোনো স্নেহ জাতীয় পদার্থ চেনার সবচেয়ে সহজ পদ্ধতি হলো স্যাপনিফিকেশন, একটা পদ্ধতি যার ধর্ম এর। এখানে কি হচ্ছে, একটু বাড়িয়ে নিতে, অতিরিক্ত সরু। যেমন কি গেল, স্নেহ জাতীয় পদার্থকে আমরা পদার্থকে ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড আছে NaOH, পটাশিয়াম হাইড্রক্সাইড আছে KOH, এগুলোর সঙ্গে জলীয় দ্রবণে উত্তপ্ত করলে, জল দিয়ে উত্তপ্ত করলে কি তৈরি হবে? ফ্যাটি অ্যাসিড। অ্যাসিড আর ক্ষার তৈরি হলে বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ আর জল তৈরি করে। তাই এখানে লবণ, ফ্যাটি অ্যাসিডের একটা লবণ পাবো আমরা, একটা পাবো ফ্যাটি অ্যাসিডের লবণ উৎপত্তি। আর ফ্যাটি অ্যাসিডের এই এই লবণকে বলা হয়, ফ্যাটি অ্যাসিডের এই লবণকে কি বলা হয়? সাবান। যে পদ্ধতিতে এটি তৈরি করা হয় তাকে বলে স্যাপনিফিকেশন পদ্ধতি। ঠিক আছে, এবার কথা হচ্ছে একটা টার্ম দেখ, স্যাপনিফিকেশন নাম্বার, এটা কি জিনিস? তোর অ্যাসিড আর যদি ক্ষার ক্লাস 9 কিছু পড়ে থাকিস, ওখানে একটা থাকবে যে দ্বিক্ষারীয় অ্যাসিড, ত্রিক্ষারীয় অ্যাসিড, একক্ষারীয় অ্যাসিড, এরকম ছিল। মানে কি অ্যাসিড কি, ক্ষার আগে বল, ক্ষারীয় মানে কি? OH মাইনাস, আর অ্যাসিড মানে H প্লাস। তাহলে নাম কি বলছি? এক ক্ষারীয় অ্যাসিড বা দ্বিক্ষারীয় অ্যাসিড। কার মানে লাস্টের জিনিসটা কি? অ্যাসিড, অ্যাসিডের কথা বলছি। তাহলে অ্যাসিডের ক্ষারের সাথে কি সম্পর্ক? অ্যাসিড কি দেয়? জলীয় দ্রবণে H প্লাস, ক্ষার OH মাইনাস। তার মানে কি বলছি? দ্বিক্ষারীয় মানে দুটো ক্ষারকে রিলেটেড একটা অ্যাসিড। মানে কি বোঝাচ্ছে? দুটো দুটো OH ক্ষারকে, minus। দুটো OH মাইনাস কে নিউট্রালাইজ করতে পারবে এমন একটা অ্যাসিড। কে সেটা? H2SO4, দুটো হাইড্রোজেন আছে তো, তাহলে ওকে হবে দ্বিক্ষারীয় অ্যাসিড। HCl কি হবে? এক ক্ষারীয় অ্যাসিড, শুধু HCl আছে। HNO3 কি হবে? এক ক্ষারীয় অ্যাসিড। তাহলে সেই অনুযায়ী এখানেও ঠিক সেই স্যাপনিফিকেশন সেম। এখানে কি ফ্যাটি অ্যাসিড নিয়ে কাজ করছি, তাহলে আমাদের 1 গ্রাম ওই ফ্যাটি অ্যাসিডের ফ্যাট নিয়ে কাজ করতে গিয়ে ঠিক যতটা পরিমাণ বা মিলিগ্রামে পটাশিয়াম হাইড্রক্সাইড বা সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন, ওটাকে নিউট্রালাইজ করে লবণ তৈরি করতে, মানে সাবান তৈরি করতে যতটা প্রয়োজন মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রক্সাইড বা সোডিয়াম হাইড্রক্সাইড, তাকে বলবো আমরা স্যাপনিফিকেশন নাম্বার বা স্যাপনিফিকেশন ভ্যালু, মূল্য। বোঝা গেছে? সোজা কথা কি দাঁড়ালো যে পার না, ব্যাকে ঢোকাবো। একক কি দাঁড়ালো? এদিকে দাঁড়া, টাকা, এই একক কি দাঁড়ালো? mg, মোট কথা কি দাঁড়ালো? mg মিলিগ্রাম, mg অফ ক্ষার, KOH হতে পারে অথবা NaOH হতে পারে, পার গ্রাম ফ্যাট। KOH মানে? এই যে পটাশিয়াম হাইড্রক্সাইড, ও
মোট কথা হচ্ছে প্রতি গ্রাম ফ্যাটি অ্যাসিডের জন্য কত মিলিগ্রাম আমাদের ক্ষার চাই, বুঝেছি। এক কথায় প্রতি গ্রাম ফ্যাটি অ্যাসিড কে প্রশমিত করতে 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 প্রতি গ্রাম ফ্যাটি অ্যাসিডকে প্রশমিত করতে যত mg কি লাগে ক্ষার প্রয়োজন। সহজ হলো তো এটা? চলো, হয়ে গেল সাবইনফরমেশন নাম্বার। সাবইনফরমেশন সংখ্যা দ্বারা খুব সহজেই হিসাব করা যায় কত পরিমাণ অ্যাসিড বা এস্টার এবং মুক্ত অ্যাসিড ওটাতে উপস্থিত রয়েছে। তাহলে ওটা ডাই কি বলে ওটাকে, যদি অনেক বড় হয় তাহলে পরিমাণ বেশি লাগবে ওটা নিউট্রালাইজ করতে অ্যাসিড পার্টটা। যদি এক মনোগ্লিসারাইড হয় তার মধ্যে অ্যাসিড পার্ট কটা, একটাই, তাহলে অল্প চাই। ডাইগ্লিসারাইড হলে একটু বেশি চাই মিলিগ্রামে, আর ট্রাইগ্লিসারাইড হলে আরো বেশি চাই। নেক্সট হচ্ছে হাইড্রোলাইসিস। হাইড্রো ফর কি? হাইড্রেশন, জল, জল। লাইসিস মানে কি? কাটা। কাটা। বলে দিই তো, অ্যান্সার শেষ। তাহলে সাধারণভাবে জলের অণুর সংযুক্তিকরণ দ্বারা রাসায়নিক বন্ধনের ভাঙনকেই বলি আমরা আর্দ্র বিশ্লেষণ বলি। ফ্যাট বা এস্টার অণুর একটি ক্ষেত্রে এস্টার বন্ধনী ভাঙনকে বোঝায়। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠন হয়েছিল। হ্যাঁ, গঠন হয়েছিল। সেই বন্ধনী হলো হাইড্রোলাইসিস বা জল বিশ্লেষণ। আমরা কি করে বানিয়েছিলাম ফ্যাটি অ্যাসিড মানে ট্রাইগ্লিসারাইড এস্টার বন্ধন তৈরির মাধ্যমে জল বের করেছিলাম না। এখন কি জল আবার জুড়ে দেবো এক সাইডে। ওইচ কার কাছে দেবো? গ্লিসারল নাকি ফ্যাটি অ্যাসিড ওইচ দেবো? গ্লিসারলকে ওইচ দেবো আর অ্যাসিডকে ফ্যাটিসকে এইচ দেবো, দিয়ে আলাদা হয়ে গেল। এর নাম আর্দ্র বিশ্লেষণ। এই যে ট্রাইগ্লিসারাইড ফ্যাটি অ্যাসিড দিলে 3টে ফ্যাটি অ্যাসিড পেয়ে যাবো আর গ্লিসারল পাবো। ক্লিয়ার? হাইড্রোলাইসিস এখানে কি কি লাগছে? জল লাগছে সাথে। আর কি হচ্ছে সাথে রয়েছে? মানবদেহে ফ্যাট অণু লাইপেজ উৎসেচক দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়। নাম শুনেছি তো আগে আমরা লাইপেজ শব্দটা। লিপিড প্লাস এজ কি হয়ে যাবে? লিখে রাখি একবার, LIPID। লিপিডকে যে এজ করবে লাইপেজ। লিপিড হাইফেন এস, লাইপেজ। দেখ ছবির দিকে দেখো, এই জল কেটে কেটে এখানে একটা কাট লাগালো, পেয়ে গেল। এখানে একটা কাট লাগালো, এখানে একটা কাট লাগালো, এখানে একটা কাট লাগালো। এদিকে OH, এদিকে H, এদিকে OH, এদিকে এদিকে OH, এদিকে শেষ। প্রথমে একটা ধাপে কাটলো, তারপরে এটা কি হলো? ডাইগ্লিসারাইড তৈরি হলো। আবার একটা ধাপে কাটলো, এটা হয়ে গেল কি গ্লিসারাইড। এটা কটা অ্যাসিড আছে? আর দুটো আছে এদিকে বন্ধু। তাহলে এটা সরি একটা আছে, তাহলে এটা হয়ে যাবে মনোগ্লিসারাইড। এই যে মনোগ্লিসারাইড, এখান থেকে এখানে মনোগ্লিসারাইড। আর মনোগ্লিসারাইড এপাশে গেলে কি হবে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পুরো আলাদা হয়ে গেল। গ্লিসারল হবে, গ্লিসারাইড। গ্লিসারল, ঠিক আছে।
হচ্ছে, কমপ্লিট হচ্ছে। উৎসেচক কি আমাদের দেহে? লাইপেজ। এবার কি হাইড্রোজিনেশন। হাইড্রোজিনেশন মানে কি? হাইড্রোজেন মুছে দেওয়া, জুড়ে দেওয়া। নর্মাল অবস্থায় দেখ, এইদিকে দেখা একবার, এই যে ডবল বন্ড দেখতে পাচ্ছিস, এই যে ডবল বন্ড দেখা যাচ্ছে, এই যে, তাহলে এখানে কি একটা অসম্পৃক্ততা আছে। সম্পৃক্ত মানে কি? কোনো পেট ভরে গেছে। আর এখানে বন্ড ডবল বন্ড নাকি অসম্পৃক্ত, এখন পেট ভরেনি, এখানে আছে। কি দেওয়া আছে? তাহলে একটা একটা বন্ড এরকম বেরিয়ে গেলে এখানে হাইড্রোজেন জুড়ে যাবে। এই বন্ডটা একটা বন্ড থেকে আর দুটো এরকম ভেঙে গেল, এরকম আলাদা হয়ে গেল। তাহলে তারপরে ভাঙার পর জোড়া এরা তো একটা দিয়ে যুক্ত রয়েছে, আর যে সেকেন্ডটা ছিল ওটা দিয়ে এরকম যে যার বন্ড দেখাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে একটা হাইড্রোজেন জুড়তে পারি, এর ক্ষেত্রে একটা হাইড্রোজেন জুড়তে পারি। এদিকে মন দে, ডবল বন্ডের একটা বন্ড ভেঙে এরকম এরকম হয়ে গেল, দুজনের ঘাড়ে চলে গেল। তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন জুড়তে পারে। হ্যাঁ তাহলে এটাকে হাইড্রোজেন জোড়া বলছে তো। হ্যাঁ নাম কি দেবো? হাইড্রোজিনেশন। তাহলে বিভিন্ন তেলে ওই হলো উদ্ভিজ্জ তেলে বিশেষ রাসায়নিক বিক্রিয়া দ্বারা হাইড্রোজেন গ্যাস যুক্ত করে উচ্চ তাপে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের দ্বিযোজী বন্ধন, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের দ্বিযোজী বন্ধন, ডবল বন্ডকে সম্পৃক্ত একযোজী বন্ধনে রূপান্তরিত করার নাম হচ্ছে হাইড্রোজেনেশন। বন্ধনের স্ট্রাকচারটা এটা, এটা থেকে এটা, একদম, এটা থেকে এটা। এটা থেকে ওটা, না ওটা থেকে আরে এটা, এটা থেকে এটা, সেটাই তো হলো। আমি সেটাই বললাম। হাইড্রোজেনেশন বলছে একযোজী বন্ধনে কনভার্ট হয়ে যাবে। আগে দ্বিযোজী ছিল, আগে অসম্পৃক্ত ছিল, এখন সম্পৃক্ত হয়ে যাবে। উদ্ভিজ্জ তেলের হাইড্রোজেনেশনের ফলে পুষ্টিগত ও গঠনগত ফল। দেখ, এর আগে যদি এখানে গ্যাপ থাকে তাহলে শরীরের মধ্যে গিয়ে এরকম কাড়াকাড়ি করবে। তার আগে যদি তোর খিদে মিটিয়ে দেয় তাহলে আর কোনো ঝামেলা করবে না, রোগ তৈরি করবে না। এখানে ঠিক সেই জিনিসটা। কি বলছে? সম্পূর্ণ হাইড্রোজেনেশন ঘটলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের বর্তমান কার্বন পরমাণুর দ্বিযোজী বন্ধনগুলি একযোজিত কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ সম্পৃক্ত হয়ে যাচ্ছে, পেট ভরে যাচ্ছে, তাই তো। এবার হচ্ছে সম্পূর্ণ, এটা আংশিক। কি বলছে? পার্শিয়াল। হাইড্রোজেনেশন ঘটলে ফ্যাটি অ্যাসিডের কিছু কিছু সিস দ্বিযোজী বন্ধনের ট্রান্সে রূপান্তরিত হয়। সিস কিসে কনভার্ট হয়ে যায়? ট্রান্সে। দেখ, এটা দুদিকে সমান তো, হুম এটা দেখ দুদিকে বিপরীত হয়ে গেল না? হ্যাঁ তাহলে এটা কি হয়ে গেল? এটাকে বলি আমরা ট্রান্স বলি, এটাকে সিস গঠন বলি, দুদিকে ব্যালেন্স হলে। আর এদিকে এটাকে বলছি আমরা ট্রান্স, বিপরীত দিকে হলে বলি ট্রান্স। ট্রান্সফার হয়ে যাচ্ছে। হুম, হয়ে গেল। আংশিক হয়ে গেছে, এটা ডিওজি হয়ে গেছে, সিস। হ্যাঁ, আংশিক হচ্ছে কি হাইড্রোজেন ঘটলে কিছু অ্যাসিডের কিছু সিস ও দ্বিযোজী বন্ধন ট্রান্সে রূপান্তরিত হয়। এই ট্রান্স ফ্যাটি অ্যাসিডের রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ানোর সম্ভাবনা থাকে, ফলে স্বাস্থ্যসম্মতভাবে এটি গ্রহণ করা বাঞ্ছনীয় নয়। হাইড্রোজেনেশনের ফলে তরল উদ্ভিজ্জ তেল এটা নিয়ে কঠিন নেবে না। কনভার্ট হয়ে যায় না, উদ্ভিজ্জ তেল কঠিন রূপান্তরিত হয়, ফলে অসম্পৃক্ততা সম্পৃক্ততা রূপান্তরিত হয়। যেমন কি ফ্যাটি অ্যাসিড, যে বনস্পতি কি হচ্ছে? শক্ত যাচ্ছে না, ডালটা সম্পৃক্ত হচ্ছে। খাওয়া বারণ করতে পারে না। পরিবহনযোগ্য সুন্দর বর্ণ, এই দেখ এদিকে দেখ, বনস্পতি ডাল। ও এদিকে, ঠিক আছে, এদিকে পরিবহনযোগ্য, সহজে ট্রান্সপোর্ট হবে। আর কি, দেখতেও একটু ভালো হয়ে যাবে, আর আকর্ষণীয় হয়ে যাবে। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত হাইড্রোজেনেটেড তেল, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত হাইড্রোজেনেটেড তেল সহজেই বিশাল এবং কটু গন্ধযুক্ত হয়ে যায় না। কি বলছে? র্যানসিড ফ্যাট। নাম দেখ, কি নাম? Rancid fat। র্যানসিড ফ্যাট। তাহলে এই যে যদি আমরা ওই খিদে মিটিয়ে দিই তাহলে আর সেখানে কিছু খারাপ কিছু ঢুকে আসতে পারবে না, তাহলে ওটার কি বলে, ওটাকে পচন ধরার চান্স আরো কমে যাচ্ছে, ফলে দুর্গন্ধ হবে না। এই পদ্ধতির নাম কি? যেটা তৈরি হয়েছে নাম কি? র্যানসিড ফ্যাট। আর এই পদ্ধতির নাম কি হবে? এই যে পিএ
এই এই যে আমরা যে ফাঁকা জায়গাগুলো যে ভরাট করে দেবো হাইড্রোজেন দিয়ে, পদ্ধতির নাম কি দেবো তাহলে? হাইড্রোজেনেশন। আর এই এবার অ্যাসিড ফ্যাট কোথায় গেল? এদেরকে দেখে আনছি। র্যাঞ্চিড ফ্যাট কোনো উদ্ভিজ তেল যদি হাইড্রোজেনেশন করার হয় এবং হয় তাহলে সেই পদ্ধতির সময় খাদ্যে বর্তমান ভিটামিন এ এবং ডি এর পরিমাণ হ্রাস পায়। পিএফ এর আইন অনুযায়ী প্রতি 1000 গ্রাম মানে 1 কেজি বনস্পতিতে 750 গ্রাম ভিটামিন এ এবং 180 ইউনিট ভিটামিন ডি থাকা অবশ্যই। আবশ্যক। কেন ওরা গিয়ে ভেতর বডির ভিতরে গিয়ে কমে যাবে, মানে এই ভিটামিন এ আর ডি ওটার মধ্যে ডিজলভ হয়ে যাবে আর কমিয়ে দেবে। তাই জন্য আগে থেকে এর সাথে আমাদের মিক্স করে 180 ইউনিট পাঠাতে হবে। এই জন্য বনস্পতি বাজারে বিক্রি করার আগে উৎপাদনকালে বাড়িতে বাড়তি ভিটামিন এ ও ডি যোগ করা বাধ্যতামূলক। হ্যাঁ যেটা করেন। বাধ্যতা নয়তো লাইসেন্স পাবে না। কারণ কি হলো, এরা যদি ভিটামিন ডি এ আর ডি আগে থেকে যদি না জানতো তাহলে ভিটামিন এ আর ডি যদি আগে থেকে না থাকতো তাহলে কি হতো, নর্মালি চলতে থাকতো। হয়ে গেছে। এটা উৎপাদিত বস্তু কি তৈরি হয়? বনস্পতি আর মার্জারিন। বনস্পতি আর মার্জারিন রয়েছে। জারিনটা কি ওটা? এই তো মাখনই মাখন টাইপেরই কিছু একটা। ওই আমার মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি ওই ঘোলের উপরে যেটা থাকে না ওইটা মনে হচ্ছে। শর্ট টাইপের। আরে বলতে পারি। বলে যে মাখনটা এইটা দেখে তো সরল লাগছে, এটা কোন মেয়োনিজের মতো দেখি হয়তো পারবে যাও। বনস্পতি হচ্ছে উদ্ভিজ তেলকে হাইড্রোজেনের পদ্ধতিতে হাইড্রোজেন যুক্ত করে বনস্পতি তৈরি করা হয়। স্বাভাবিক কক্ষ তাপে রুম টেম্পারেচার এটি কঠিন, তাই তো? এটি কঠিন অবস্থায় থাকে, তবে প্রাণীজ কঠিন পদার্থ যেমন ঘি, মাখন ইত্যাদি ক্ষীর তুলনায় সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেক কম থাকে। গেল ইত্যাদি তুলনায় সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেক কম থাকে। ঘি মাখনগুলিতে অলরেডি আরো বেশি রয়েছে। আর বনস্পতি হচ্ছে প্লান্ট মেড। সাধারণভাবে পাম তেলে হাইড্রোজেনেট করে বনস্পতি তৈরি করা হয়। পাম তেল, এতে ট্রান্স ফ্যাটের পরিমাণ বেশি থাকে। বনস্পতির বৈশিষ্ট্য কি? একটা কঠিন অবস্থায় থাকে, বর্ণহীন হতে পারে, সাদা হতে পারে, ট্রান্স ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে, খাদ্যের ভিটামিন এ স্বাদ বৃদ্ধি করে। যেমন নর্মাল তেলে ভাজা লুচি বা পরোটা আরে আর রোলে ডালডায় ভাজা পরোটা, কোনটার টেস্ট বেশি হয়? ডালডা ডালডায় ভাজা। তোরা সাজিয়ে দোকানটা খেয়েছিস কচুরি কখনো আগে? ওই করতে। রিক্সা স্ট্যান্ডের উল্টো দিকে যে দোকানটা, বট গাছের নিচেরটা না, বুঝতে পেরেছি, উল্টো দিকেরটা তো। ওই যে এখন ওকে, মিয়ামারের উল্টো দিকে যেটা ছিল, বুঝতে পেরেছি। ওই একটা লোক মিষ্টিওয়ালা ভুড়িওয়ালা লোক নিয়ে বসতো, চা বিক্রি করতো। খেয়েছি না মনে। ওটা আমার ফেভারিট দোকান, উনি ডালটা দিয়ে ভাজে। ডালটা দিয়ে ভাজলে মুখের উপরটা একটু তেল তেল টাইপের হয়ে যায়। খসখসে থেকে যায়। কিছুটা। তোকে খাবো চলার সাথে রোল বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে। ওই দোকান, মানে অন্য কোনো দোকানে পেয়ে যাবি। চলো। আহ, এদিকে 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 এইদিকে। এটা কি হচ্ছে? খাদ্যের স্বাদ বৃদ্ধি করছে, এটা স্টার দিলাম কারণ আমার ভালো লাগে। আর ভিটামিন থাকলে উচ্চ তাপে তা প্রায় নষ্ট হয়ে যায়। আর এই হলো ভিটামিন এ এবং ডি আলাদা করে যোগ করতে হয়। বনস্পতির পুষ্টিমূল্য কি? উচ্চমানের তাপ শক্তি প্রদান করে, খাদ্যের স্বাদ বৃদ্ধি করে বলে মানুষের থেকে তৈরি খাদ্যের অভ্যস্ত হয়ে পড়ে, মানে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে উপরে। কৃত্রিম উপায়ে এ ও ডি যোগ করাতে ভিটামিন এ ও ডি এর চাহিদা মেটায়, কিন্তু ট্রান্স ফ্যাট থাকায় এটি স্বাস্থ্যের ক্ষেত্রে উপযোগী না। ঠিক আছে। মার্জারিন দেখ, মার্জারিন পরে দেখ, নারকেলের তেল, বাদাম তেল ও সয়াবিনের মানে সব উদ্ভিজ তেলগুলো। ইমালশন তৈরি করে হাইড্রোজেনেশন পদ্ধতির মাধ্যমে মার্জারিন তৈরি করা হয়।
কখনো কখনো দুধের সঙ্গে ইমালশন পদ্ধতি সেম, হাইড্রোজেনেশন, তাই তো? তৈরি করেও মার্জারিন তৈরি করা হয়। ট্রান্স ফ্যাট থাকায় হৃদরোগীদের ক্ষেত্রে এটি উপযোগী নয়। নয়। কেননা ট্রান্সফ্যাট কিরকম দেখেছিস, শেপটা দেখেছিস? এরকম খাঁজকাটা হয় না? এখানে ট্রান্স দেখে আসলে না, এই দেখ ট্রান্স শেপ কেমন হয়, এই যে হ্যাঁ, এগুলো কি হবে, এরকম এক্সট্রা এরকম ইয়ে থাকে, তো ওগুলো কি হয় রক্তবাহের মধ্যে, যেমন শিরা ধমনির মধ্যে এরকম এরকম কোচের মতো এরকম আটকে পড়ে। তাহলে কি হবে, এরকম একটা বদলে আরেকটা আটকে থাকবে, করে করে পুরো প্লাক তৈরি করবে, জমে যাবে। কি তৈরি করবে, কি তৈরি করে, রোগটার নাম কি? রোগটার নাম কি? প্রচন্ড। হৃদরোগ। হ্যাঁ, ওই যেখানে ওই যে ওই যে রক্ত হার্ট পৌঁছে, অ্যাটাক করবে দেখতে হ্যাঁ নাম কি? কোলেস্ট্রল বেড়ে হ্যাঁ গেলে তো একদম, কি ওটার নাম কি, রোগটার নাম কি, যে রক্ত পৌঁছাচ্ছে না হৃৎপিণ্ডে? ব্লক হয়ে যাবে হার্ট। আর্টিওস্ক্লেরোসিস, ও, সরি অ্যাথেরোস্ক্লেরোসিস। আমার মেজর আছে। ঠিক বলছি তো? আর যে ও প্রথমেরটা শুনেছি, দ্বিতীয়টা শুনিনি কিন্তু। আর্টিওস্ক্লেরোসিস হবে, ওটা আমার মেজর আছে। স্ক্লেরোসিস নাকি। মোট কথা হয়ে যাচ্ছে হৃৎপিণ্ডের নিজের যে শিরা ধমনীগুলো রয়েছে হ্যাঁ। ওর মধ্যে এগুলো জমে যাবে, একই তো ওরা সরু, তাহলে হৃৎপিণ্ড নিজে রক্ত পাবে না, তার উপর দিয়ে শেষ, খতম, হাই প্রেশার হয়ে খেলা খতম। মার্জিন হয়ে গেল তাহলে। এটা কি মার্জিন, তাহলে এক্সাক্ট মার্জিন জিনিসটা কি তাহলে? ওই যে তেল জাতীয় সব নারকেল তেল, emulsion করে। ওই উদ্ভিজ্জ তেলগুলোর হাইড্রোজেনেশন পদ্ধতিতে মার্জিন তৈরি করা, আর এটা কি অ্যাকচুয়ালি একটা ইমালশন, ইমালশন দুধের সাথে ইমালশন। ইমালশন হচ্ছে গিয়ে না মিশবে না ছিটিয়ে পড়বে, মিডিলে ভেসে বেড়াবে। প্লাস 9 ইমালশন। হয়েছে? উদ্ভিজ্জ তেল এবং বনস্পতির তুলনামূলক পার্থক্য পড়বি, দেখ। উদ্ভিজ্জ তেলে এইচডিএল এর পরিমাণ বৃদ্ধি করে এবং হৃদরোগের সম্ভাবনা কমাতে সাহায্য করে। এইচডিএল ভালো, এলডিএল খারাপ, ক্ষতিকারক। এলডিএল বাড়ে, এছাড়া ট্রান্সফ্যাটের রোগ সম্ভাবনা বৃদ্ধি পায়। আর এটা কি স্বাভাবিক কক্ষে থাকবে, সবসময় কঠিন অবস্থা থাকে। বনস্পতি কঠিন থাকে না, ডালটা কঠিন থাকে তো রুম টেম্পারেচারে, আর নর্মাল তেল রুম টেম্পারেচারে লিকুইড থাকে। অসম্পৃক্ততা, এটা কি অসম্পৃক্ত পরিমাণ বেশি, আর এটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি। হাইড্রোজেনেশন করছি তো আমরা, লিখে রেখি হাইড্রোজেন অ্যাড করে রাখছি। ওটা হয়ে গেল। হ্যাঁ, গলনাঙ্ক কি খুব হয়ে গেল, অনেক কম, সেই জন্য তো রুম টেম্পারেচার গলেই রয়েছে। এটা গলনাঙ্ক অনেক বেশি। বেশি, এই জন্য আরো এক্সট্রা তাপ দিতে হচ্ছে। ভিটামিন ই থাকে কিন্তু এডি থাকে না, আর এখানে কি হচ্ছে কৃত্রিম উপরে এডি যুক্ত করতে হয়। স্বাভাবিক হয়ে গেল, স্বাভাবিক প্রকৃতিগত তেল নর্মালি আমরা যেটা পাচ্ছি। এটা কি পদ্ধতি, কি হাইড্রোজেনেটেড পদ্ধতিতে আমরা পাচ্ছি, এটা কৃত্রিম উপায়। উদ্ভিজ্জ ফ্যাট বলছে কেন? কোথায় এই যে উদ্ভিজ্জ তেল, সর্ষের তেল, নারকেলের তেল, এগুলো কি উদ্ভিদের থেকে না? কিন্তু বনস্পতি তো এটা। তো বনস্পতি, নারকেলের তেল, এইসব থেকেই বনস্পতি তৈরি হচ্ছে। ইমালশন করে তো। হ্যাঁ, হ্যাঁ, হাইড্রোজেন ইমালশন পদ্ধতি। বুঝতে পেরেছি। এখানে রয়েছে তো, এই তো এই যে উদ্ভিজ্জ তেলকে হাইড্রোজেনেশন পদ্ধতিতে হাইড্রোজেন যুক্ত করে বনস্পতি তৈরি করা হয়। এই যে র্যান্সিড কি বললাম, ওই যে পচে গন্ধ আসে, তাই তো? পচে গন্ধ আসবে কখন, যখন ওর মধ্যে গ্যাপ থাকবে। তাহলে যে কোনো যে কোনো প্রাকৃতিক স্নেহ পদার্থের তেল বেশিক্ষণ রুম টেম্পারেচার রেখে দিলে তা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। কেন হয়? বাইরে যে অক্সিজেন রয়েছে সেগুলো ওর জারণ ঘটিয়ে দিচ্ছে, ওই যে ডবল বন্ড ভেঙে অসম্পৃক্ত কমপ্লিট করে দিচ্ছে। কিন্তু যদি আমরা আগে থেকে ওই যে হাইড্রোজেন ঢুকিয়ে দিই, তাহলে সেই জায়গাটা ফাঁকা থাকলো, মানে ফাঁকা থাকলো না, ডবল বন্ড ছিল তো অসম্পৃক্ততা। তাহলে অসম্পৃক্ত নর্মাল রুম টেম্পারেচার থাকলে কি হবে, এর জারণ ঘটবে, অক্সিজেনেশন মধ্যে ঢুকে যাবে। কিন্তু যদি আমরা আগে থেকে হাইড্রোজেনেশন করে দিই, তাহলে তো আর ওর মধ্যে অসম্পৃক্ততা থাকছে না। তাহলে অ্যাসিড থেকে বাঁচার উপায় কি ছিল? হাইড্রোজেনেশন। দেখ হয়ে গেল, বেশিক্ষণ আগে তা দুর্গন্ধযুক্ত হয়ে যায়, বিষাদযুক্ত হয়ে যায়, অস্বাভাবিক প্রকৃতির আকৃতির হয়ে যায়। স্নেহ পদার্থে এইরূপ ভৌত এবং রাসায়নিক হয়ে গেল পরিবর্তনকে বলে র্যান্সিডিটি। র্যান্সিডিটির কারণ কি? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড জারণ হচ্ছে, তাই তো বললাম।
ডবল বন্ড ভেঙে ওর মধ্যে অন্য জিনিস ঢুকে যাচ্ছে। আর র্যানসিডি প্রক্রিয়াটি বিভিন্ন প্রভাবক দ্বারা প্রভাবিত হয়, যেমন আলো, তাপ, বায়ুর দ্বারা। এই যে অক্সিজেন পেলাম তো, অক্সিজেন জারণ দীর্ঘ সময় রেখে দিলে, মাখনকে কক্ষতাপে রেখে দিলে তা কটু স্বাদযুক্ত এবং গন্ধযুক্ত এবং বর্ণযুক্ত হয়ে গেল, হয়ে র্যানসিড ফ্যাটে কনভার্ট হয়ে যায়। এই জন্য কি করি আমরা, ফ্যাট জলে চুবিয়ে রাখি যাতে করে বাইরের অক্সিজেন ওর মধ্যে না ঢুকতে পারে, ওই ডবল বন্ড ভেঙে না ঢুকতে পারে। হলো। ঘি তুলনা, প্রাণীজ স্নেহ, এটা উদ্ভিজ্জ তেল দ্বারা তৈরি। এআরডি উপস্থিত এখানে নেই, অ্যাডেড হয়, তাই তো, আলাদা করে অ্যাড করতে হয়। বর্ণটা এসব হলুদ বর্ণ, এটা সাদা বর্ণের। কখনো কখনো হলুদ বা কৃত্রিম দিয়ে মানে মিশিয়ে, কি বলে ওটাকে, কাস্টমারদের আকর্ষণ করার জন্য আলাদা করে হলুদ রং মেশানো হয়। বনস্পতি তো। হ্যাঁ। স্নেহ পদার্থের কাজ বল, কি কাজ স্নেহ পদার্থের? হ্যাঁ, স্নেহ পদার্থের কি কাজ? ফ্যাট বাড়িয়ে দেয়, কোলেস্ট্রল প্রথম কথা কি, ম্যাক্সিমাম শক্তি দেয় ও 9.3 কিলো ক্যালোরি বা 9 কিলো ক্যালোরি এখানে রেখেছে ওরা, তাই তো। শক্তির ঘনীভূত উৎস, আমাদের সবসময় যখন হঠাৎ শক্তির প্রয়োজন হবে কাকে ভাঙবে আগে? ফ্যাটকে ধরে টান মারবে। হয়ে গেল। কোষীয় গঠন, ফ্যাটের মধ্যে কোষীয় গঠন কি রয়েছে? আমাদের কোষ পর্দা কি দিয়ে তৈরি? প্রোটিন, লিপিড, প্রোটিন, লিপিড, প্রোটিন স্তর দ্বারা তৈরি না? তাই এই লিপিডটা কোথা থেকে আসবে? লিপিডটা খাবার দাবার দিয়ে। এই যে ফ্যাট, ত্বকের গঠন এবং স্বাস্থ্য বজায় রাখা। এই যে স্কিনের নিচে যদি একটু ফ্যাট না থাকে তাহলে কি এটা কেটে গেলেই তো ফুলে ফুলে না, ত্বক ভাব, তোদের মুখের দিকে তাকা, যদি একদম শুকিয়ে যায় তখন চুপসে যাবে না? আর যদি একটু নিচে ফ্যাট থাকে তাহলে এরকম বাউন্স থাকে, ফ্লাফি থাকবে আর গ্লো করবে। এগো এদিকে। তাহলে কি হচ্ছে দেখ, বিভিন্ন পুষ্টি উপাদানের মধ্যে ত্বকের স্বাস্থ্য বজায় রাখা ফ্যাট সবচেয়ে প্রয়োজনীয়। অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কি, দেখ একটা নাম পেয়ে গেলি, অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কি পেলি? এসেনশিয়াল ওমেগা 6। ত্বকের কাজের ক্ষেত্রে ত্বকের গঠন একদম অ্যাডে বলে ওমেগা 6 যুক্ত, ত্বকের গঠন, আকার, রূপ রক্ষার্থে অংশগ্রহণ করে এবং ত্বকের লাবণ্য ও সৌন্দর্য বজায় রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখছে। অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উৎস, অপরিহার্য যে ফ্যাটি অ্যাসিড রয়েছে সেগুলো থেকে আমাদের অন্যান্য অপরিহার্য যে ফ্যাটি অ্যাসিড গুলো রয়েছে সেগুলো যে চাহিদা মেটাবো আমরা কোথা থেকে? ফ্যাট জাতীয় খাবার খেয়ে সহজে পূরণ করা যায়। আর শারীরবৃত্তীয় কাজে 3টি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হলো যথা লিনোলেনিক অ্যাসিড, লেইক অ্যাসিড আর অ্যারাকিনো অ্যাসিড, যেন ভোলা না যায়। লিনোলেনিক, লিনোলেইক, অ্যারাকিডোনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড। ভিটামিন শোষণ ও পরিবহন, ওই যে বললাম এডিকে, এটা হচ্ছে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। এরা কি ফ্যাটের মাধ্যমেই দেহে প্রবেশ করবে এবং দেহের মধ্যে ট্রান্সফার হবেও ফ্যাটের মাধ্যমে, ঠিক আছে। দেহের উষ্ণতা বজায় রাখা, চর্বি কি করবে? টেম্পারেচার হিট দেবে, আর সাথে কি হচ্ছে শরীরের স্কিনের নিচে একটা লেয়ার করে রাখছে, বাইরের হিট থেকে ভেতরের অঙ্গকে সুরক্ষা রাখছে। হয়ে গেল। তাপের কুপরিবাহী, তাই তো। স্নেহ পদার্থ হিট তাপের ফলে সহজেই দেহের তাপ এবং দেহের ভিতরের তাপও বাইরে আসতে পারে না এবং বাইরের তাপও ভেতরে ঢুকতে পারে না, শরীরকে গরম রাখে। অভ্যন্তরীণ অঙ্গের প্রতিরক্ষা, এই যে ফ্যাটের যে কুশন দিয়ে আমরা যে পাকস্থলী ঢালি বা ভেতরে যে পৌষ্টিকতন্ত্র, পুরোটা কি আছে মিসেন্ট্রি নামক একটা পর্দা দ্বারা কানেক্টেড এবং সাথে কি ধর ফ্যাটের মধ্যে কুশন দেওয়া, ছোট 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 ফ্যাটের পাউচ দেওয়া। ফলে কি হচ্ছে সবকিছু এরকম আমরা দৌড়াদৌড়ি করছি, ঝাঁকাঝাঁকি লাফালাফি করছি, ও কি করছে বাউন্স করে করে ওটাকে সুরক্ষা প্রদান করে, নয়তো যদি শক্ত থাকতো ধাপাট করে কোথায় যেত ফেটে যেত। তো গেল। হ্যাঁ, কোমল অঙ্গের
অন্তরকের। অত্যাধিক হারে হলে মাথা ফাটা যেমন ফেটে যায়। এখানে তো ফ্যাট নেই, আছে ফ্যাট? না, তাহলে দেখ কিছু হলেই জাস্ট মাথায় দিয়ে একবার লাগে, একটা কষ্ট করে কেটে যায়। আমার ভাইকে যেটা এদিকে দেখা, না ওটা না, ওটা হচ্ছে এইখানটা ওদের নরম থাকে। ওদের কেন বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, হাড় তৈরি হয়ে পারে না, তরুণাস্থি থাকে। হাড় তৈরি, তরুণাস্থি বিশিষ্ট মাছ, তারপরে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়ে অস্থি বিশিষ্ট মাছ তৈরি হয়। তো তাহলে এই তরুণাস্থি থেকেই ক্যালসিফিকেশনের মাধ্যমে হাড় তৈরি হয়। বাচ্চাদের কটা হাড় থাকে জানিস? 100। 300টা থাকে। ও সেটা জুড়ে 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 ক্যালসিফিকেশনের মাধ্যমে 206 গিয়ে পৌঁছায়। 300টা কোথায় ভাব, 206টা কোথায় ভাব। ও জুড়ে যায় তো না? হ্যাঁ, ক্যালসিফিকেশনের মাধ্যমে আস্তে আস্তে জুড়তে থাকে। কি গেল, এবং তাদেরকে যথাস্থানে ধরে রাখতে সাহায্য করে। তা পাকস্থলী যার দৌড়ালি, পাকস্থলী হট করে উপরে উঠে আসবে, কেমন হয় ব্যাপারটা? দেহের অ্যাডিপোস কলা বা স্নেহ পদার্থ আমাদের এই কোমল অঙ্গের চারপাশে পুরো আস্তরণ তৈরি করে রাখে, যা অন্তরকের কাজ করে, ইনসুলেটর, এবং আঘাত থেকে রক্ষা করে। হরমোন উৎপাদন, হরমোনে পড়েছিলি কি কি, মানে কি কি টাইপের হরমোন হয়? প্রোটিন জাতীয় হরমোন হয়, অ্যামাইনো অ্যাসিড জাতীয় হরমোন হয়, ফ্যাট জাতীয়, লিপিড জাতীয় বা কোলেস্টেরল জাতীয় হরমোন হয়। কোলেস্টেরল জাতীয় হরমোন মেইনলি কোনগুলো? যেমন যত সব সেক্স হরমোন আছে, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো সব কোলেস্টেরল থেকে তৈরি। ফ্যাটের পুষার নেই ওখানে, তাই হ্যাঁ এইটা তো পেটে অবস্থা খারাপ আমার। জায়গা আসে। কি কি হচ্ছে তাহলে? কোলেস্টেরল নামক ট্রাইগ্লিসারাইড থেকে বিভিন্ন হরমোন তৈরি হয়। কি কি? ভিটামিন ডি রয়েছে। ভিটামিন ডি এর নাম কি, রাসায়নিক নাম? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? দেখ লেখা রয়েছে, ক্যালসিট্রায়ল। নামের মধ্যে রয়েছে না কোলেস্টেরল একটা পার্ট। আরো এছাড়াও একটা ভালো নাম আছে, নাম হচ্ছে 1.25 ডিহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল। পড়তে হবে, আছে নাম কি, একটা নাম কি? আমার যতদূর মনে পড়ছে, যদি ভুল না হয় 1.25 ডি মানে বেরিয়ে গেছে, ঠিক আছে? ডি হাইড্রক্সি নাকি ডাইহাইড্রক্সি, ডি নাকি ডাই লিখে রাখছি আগে। ডাই, এখানে ডি উপর লিখে রাখি, ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল। এই যে কোলে জিনিসটা কি আসছে, কোথা থেকে আসছে? কোলেস্টেরল থেকে আসছে। কি কি উদাহরণ হচ্ছে? উদাহরণ কি কি? ক্যালসিট্রায়ল, ভিটামিন ডি, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, এগুলোই তো সমস্ত সেক্স হরমোন গুলো রয়েছে। আর এক্সট্রা কি ভিটামিন ডিটা। প্রতিটি হরমোন বিশেষ শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে, জানা কথা। খাদ্যের স্বাদ, গন্ধ, পরিতৃপ্তি এগুলো অ্যাড করে, তাই তো? তেল দিয়ে রান্না করলে বেশ টেস্টি লাগে। আর গেল, হ্যাঁ, ফ্যাটযুক্ত খাদ্য দীর্ঘ সময় ধরে পরিপাক নালীতে উপস্থিত থাকে, ফলে আমাদের খিদে পায় না বারবার করে, ফলে তৃপ্তি আনে, পেট ভরে যায়। স্যাটিসফাই ভ্যালু, স্টেটি ভ্যালু, হাই স্টেটি ভ্যালু মানে হ্যাঁ, মস্তিষ্কের বিকাশ। ওই যে পড়েছি আমরা, ভেবে দেখ, মাছের মাথা খা, মাংসের ওই মুরগির ওই মাথা খাস তো, হাঁস মুরগির মাথা খাস তো, কেমন হয় জিনিসটা? মাছের মাথা ভাব না, কেমন হয়? তেল কি দিয়ে তৈরি হচ্ছে তাহলে কি দিয়ে তৈরি হচ্ছে? ফ্যাট দিয়ে তৈরি হচ্ছে। দেখ, এই কারণে আরেকটা কারণ, বাচ্চাদের ফ্যাটের বেশি প্রয়োজন, কেননা ওদের মস্তিষ্কের বিকাশ হচ্ছে, আর ফ্যাট কমে গেলে বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ হবে না। আর বাচ্চাদের ফ্যাট মেইনলি পাচ্ছে কোথা থেকে? মায়ের দুধ থেকে। খেয়াল থাকে যেন। এগোই। শিশুদের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য, মস্তিষ্কের বিকাশের জন্য কোনটা চাই? ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড মুখ্য ভূমিকা পালন করে। এই ফ্যাটি অ্যাসিড থেকে কি তৈরি হয়? DHA তৈরি হয়। দেখ, সব ওই খাবারের অ্যাডে ওই হরলিক্স,
কমপ্ল্যান, এগুলো একটা ডিএইচএ কি জিনিস? ডিকোসা হেক্সাইনোইক অ্যাসিড তৈরি হয় যা শিশুদের মানসিক বিকাশ ঘটায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডটি অপরিহার্য। মানুষের প্রায় 80% এই যে মস্তিষ্ক প্রায় 50% ফ্যাট দিয়ে গঠিত। ক্লিয়ার? অলরেডি মাছের মাথা খেয়েছি, আমি খেতে পারি না কারণ আমার গা গোলায়, তেলে গা গোলায় আমার, আমি খেতে পারি না। ফ্যাট রোগ প্রতিরোধ তো এলো অপরিহার্য ফ্যাটি অ্যাসিডগুলো যেগুলো রয়েছে তারা কি ফ্যাট অন্তর্গত টিউমার কোষের স্ফীতিকে ফুলে যাওয়াকে প্রতিরোধ করে ক্যান্সারের এবং ক্যান্সারের প্রবণতা কমায়। তাহলে কি কি পেলি? একটা ওমেগা 3 পেলি আর একটা ওমেগা 6 পেলি। আর কি কি আছে উপরে দেখে আমি লিখেছি এখানে, ওমেগা 1 আছে, 2 আছে, 3 আছে। তাহলে হট করে ওমেগা 1 2 3 জিনিসগুলো কি? আমরা ওই মধ্যে থেকে কি বলি আলফা বিটা গামা বলতে পারি তো, স্টার্টিং পয়েন্টটা। আর ঠিক এই যে যদি একটা এই যে ফ্যাটি অ্যাসিড হয় এর এই মাথায় C8, তাহলে আমাদের নাম্বারিং কোথা থেকে? এইখান থেকে 1 হয়, এই এটা 1 2 3 4 এরকম কার্বন এগোচ্ছে। হ্যাঁ তাহলে একে বলি আলফা। এখানে এই তো 1 বাদ গেল, 2 থেকে শুরু হবে আলফা, বিটা, গামা, এরকম ডেল্টা, এরকম চলতে থাকে। আর ঠিক এই দিক থেকে যদি আমরা কাউন্টিং করি একে বলবো ওমেগা 1। ও এই দিক থেকে লাস্টের দিকে কাউন্ট করলে ওমেগা 2, ওমেগা 3। হ্যাঁ, লাস্টের দিক থেকে কাউন্ট করলে এন্ড থেকে ওমেগা 1 2 3, আর ফার্স্টের দিক থেকে কি হবে? আলফা। আলফা বিটা গামা এরকম চলতে থাকে। ক্লিয়ার? শারীরবৃত্তীয় অভাবে যা যা কাজগুলো করলাম আমরা সেগুলোর অভাব হলে কি হবে, মানে ফ্যাটের অভাব হলে কি হবে? সেই সব কাজ বাধা হবে। কি কি আছে দেখ, একটা মেইন কাজ কি? ওই যে পিএম ছিল না, বৃদ্ধি গঠন পিএম ছিল প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, যা ফ্যাট ছিল সব খরচ করে ফেলবে। প্রজনন ত্বকের স্বাভাবিক ব্যাহত হয়। ত্বকের স্বাভাবিক সুস্থতা, যেটা প্রথমে বললাম। রোগের নাম কি? ফিনোডার্মা বা চর্মরোগ দেখা যায়। কি নাম? ফিনোডার্মা চর্ম, ব্যাঙের মতো হয়ে যায়। ঠিক আছে, এটা স্বাভাবিক ত্বক শুষ্ক শুষ্ক হয়ে যায়। এবার এই দেখ পদ্ম কাটা হয়ে যায়। টোড স্কিন, টোড মানে কি? ব্যাঙ, ব্যাঙের মতো স্কিন হয়ে যায়। ত্বকের গঠন এবং দেহের বৃদ্ধি ব্যাহত হয়। প্রজনন ক্ষমতা বা যৌন ক্ষমতা হ্রাস পায়। কি করে, কেন? তুই পদ্ম পাতায় ভাত খা তো ঠিক হয়ে এদিকে মন দে, অনেকটা মিলে গেছে। ত্বকের কাছ থেকে গেল। প্রজনন ক্ষমতা কি করে হ্রাস পাচ্ছে বা যৌন ক্ষমতা? কি তৈরি হয় ফ্যাট থেকে? কোলেস্টেরল কোন কোন হরমোন তৈরি হয়? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এগুলো সব ফ্যাট থেকে তৈরি হচ্ছে। এগুলো কমে গেলে কি হবে? প্রজনন ক্ষমতা বা এই যৌন যে জীবন, মানে না খাওয়ার পরে যেগুলো হচ্ছে সেটা বলছো তো? হ্যাঁ, ও যা কাজ করছিল সেই কাজ ব্যাহত হবে। লিখে রাখি তাহলে এখানে হরমোন। বৃক্কের কার্যকারিতা হ্রাস পায়, মস্তিষ্কের গঠন সম্পূর্ণ বৃক্কের কার্যকারিতা হ্রাস পেলো, ফলে বুদ্ধি মস্তিষ্কের কি হবে এখানে? এই সেই ডিএইচএ, তাই তো? স্তীমিত কি হয় ডিএইচএ? কার থেকে তৈরি হয়? ওমেগা ওমেগা 3 থেকে ডিএইচএ এটা কমে যায়। প্রসূতি জননীর দুগ্ধকরণ আছে, ফ্যাট কমে গেল, আর এর ফলে কি হয়? বাচ্চারা রোগ হবে। হয়েছে? এই পর্যন্ত থাক, কত অনেকগুলো হয়ে গেল মনে হয়। দেখ অনেকটা হয়ে